সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সঙ্গীত শিল্পী মাকসুদুল হক। মাকসুদ ভাই, আগামীকাল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখকে সামনে রেখেই বিষয়টা আসছে যে আপনার সেই গান মেলায় যাই রে, হুম, সেই গানটি 25 বছর হচ্ছে না? 25 বছর পূর্তি, হ্যাঁ, হ্যাঁ। এই গান নিয়ে শুরু মানে আমরা যদি শুনতে চাই কিভাবে গানটা হলো, কারণ অনেক এখন 25 বছর মানে একটা প্রজন্মের ব্যাপার। অবশ্যই। সেই জায়গা থেকে যদি বলেন যে গানটা কিভাবে আসলে তৈরি হলো। ওই ওই একটা ইচ্ছা ছিল যে মানে আসলে একটা পরিপূর্ণ একটা উৎসব সঙ্গীত যা আমাদের সময়টাকে রিপ্রেজেন্ট করে। মানে রবীন্দ্রনাথ যে গান এসব হে বৈশাখ এগুলো তো কালজয়ী, এগুলো কাল উত্তীর্ণ করে যাবে এবং সেটা স্পেসিফিকলি তার কাব্যময়তা এবং তার যে গভীর ইন ডেপথ সেটা তো সমগ্র কিছু ছড়িয়ে দেয়। তা আমার বিশ্বাসটা ছিল যে আমরা যে বাঙালি যে আরবান হয়ে আসতেছে, শহুরমুখী হয়ে আসতেছে, শহুরে বাঙালি, গ্লোবালাইজড বাঙালি, ওদিকে আমরা ধাবিত হচ্ছি। তারপরে যে আমাদের যে দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণ পরিবর্তন, এটাই ভেবে যে একটা এমন কিছু একটা অ্যান্থম সৃষ্টি করা যেটা সবার মুখে মুখে আসে, এবং এই জন্যই এই গানটি রচনা করার খুব ইচ্ছা ছিল। এবং মনের ভিতরে কিন্তু আরেকটা জিনিস খটকা আচ্ছা, লাগতো, সেটা হলো যে ফিডব্যাকে থাকার সময় তো হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যা এখন রূপসী বাংলা, সেখানে তো অনেকগুলো 11 বছর তো গান করলাম, এবং সে 11 খ্রিস্টীয় নববর্ষ কিন্তু ফিডব্যাক পারফর্ম করেছে। তখন কিন্তু ঢাকা শহরে খ্রিস্টীয় নববর্ষ 31 ডিসেম্বর পালিত হতো না। সেখানে দেশি বিদেশি মানুষের এই যে নববর্ষের যে উন্মাদনা এবং মানে সবাই যে আনন্দর ইংরেজি একটা বিষয়, নববর্ষকে হ্যাঁ, বরণ সেই করার। নাচা নাচি হই চই সেই সকাল পর্যন্ত, এই যে একটা উন্মাদনা, এই যে একটা কিন্তু আমি সেটা ফিল করতাম যে বাংলা নববর্ষে অন্তত 90 বা তার পর অবধি একই রকম ছিল না। নববর্ষটা আমরা খুব সিরিয়াসলি নিতাম। নববর্ষটা একেবারে সিরিয়াস, এখানে কেউ হাসবে না, আহ, গরু গম্ভীর কথাবার্তা বলবে, কবিতা আবৃত্তি হবে, রবীন্দ্রসঙ্গীত হবে, নজরুল হবে, অতুল প্রসাদের গান হবে, কিছু বাউল, কিন্তু এটার সাথে একেবারে কোনো আনন্দ এক্সপ্রেস করা যাবে না। এটা খুব গরু গম্ভীর বিষয়। সেই সময় তারুণ্য এসছে আপনার যে কথাগুলিতে যদি আমরা দেখি, বা সেই সময়টা তো এসছে যে সেই সময় সে 90-তে এই উৎসবটা পালন করতে এসে যে তরুণরা কিভাবে আহ, দেখতে চাইতো সেই মেলাকে, এই যে মেলায় যাইরে যে কথাটা, হ্যাঁ, তখনকার যে মেলা, তখনকার মেলার উপকরণগুলো এসছে। হুম। এই 25 বছরের মেলার কোনো পরিবর্তন দেখেছেন আপনি? এখানে একটা জিনিস কিন্তু স্পষ্ট করা দরকার। আমি কিন্তু বৈশাখ গানের ভিতরে মাত্র 2 বার এসছে, হ্যাঁ, কিন্তু বাকিটা কিন্তু মেলা এসছে। বারে বারে মেলা আসছে, হ্যামার করা হয়েছে ও, কিন্তু মেলা মেলা। শুধু কিন্তু বৈশাখে হয় না, হ্যাঁ, হ্যাঁ, সবসময় হয়, হ্যাঁ। তো মেলাটা কিন্তু আমাদের গ্রাম বাংলার আমার সত্যিকারের আকর্ষণের জায়গাটা ছিল ছোটবেলায় অনেক বাবার সাথে, বাবা ওই ডাইজ অ্যান্ড কেমিক্যাল রঙের ব্যবসায়ী ছিলেন। তো সেই সুবাদে নারায়ণগঞ্জে আমার জন্ম, এবং আমি মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এই অঞ্চলে অনেক হালখাতা অনুষ্ঠান, অনেক চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের অনুষ্ঠানে যেতাম। তো ওইসবে মানে খাওয়া দাওয়া তো আছে আছে, কিন্তু আমার মনটা ওই গ্রাম্য মেলা, হুম। মেলার দিকে ধাবিত হতো। তো গ্রাম্য মেলাতে কত কিছু করার আছে। একটা হলো যে সুন্দর বাতাস, সরল মানুষ, খুব বেশি বড় জায়গা না, আয়তনও তার ভিতরে সব রকমের, সেখানে হারিয়ে যেতাম। তো এটা একটা ছোটবেলার স্মৃতি। কিন্তু মেলার যে যাওয়াটা, যে আর সবাই একসাথে বন্ধু বান্ধব খেলছে, চল একটু মেলায় যাই, হ্যাঁ, চলে গেলাম। বাবার কাছ থেকে 5 টাকা নিলাম, সেই সময় 5 টাকা মানে এখন 500 টাকা সমান। নববর্ষের আমাকে উপহার জিনিসপত্র কিনতাম, মাটির জিনিস, খেলনা, ডুগডুগি, মানে যত রকম যন্ত্র এবং খাবার খাবার। বিভিন্ন। তো মেলাতে এই মেলা জিনিসটা কিন্তু ঢাকা শহরে আহ, গ্রাম্য মেলাটা কিন্তু হতো ধানমন্ডি মাঠে। আচ্ছা। সম্ভবত এই একটাই বড় মেলা হতো, আর অন্য জায়গায় হয়ে থাকে। আমার জি। ঢাকা শহরে সব লোক কিন্তু ওই রমনা বটমূলে শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা শেষ করে গান শেষ হলে কিন্তু সব কোথায় যাচ্ছে, সব মেলায় যাচ্ছে। সেই দুপুর গরম হোক, সেই সন্ধ্যা অবধি মানুষ কিন্তু ওই নাগরদোলা ওটা ব্যাপক আকারে হতো, এখনো হয়, সেটা শিল্পকলাতে মুভ করছে এখন। তো মেলা কিন্তু সিগনিফিক্যান্ট ইন দ্য সেন্স যে বৈশাখের সাথে কিন্তু আমাদের গ্রাম বাংলার তো এটি একটু ট্রেড, কমার্স, অর্থনীতি এটার সাথে জড়িত, এবং গ্রাম বাংলা যদি নাম আছে আমাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। তো এখানে এখনো পণ্য বিভিন্ন ধরনের আসে, গ্রাম আমাদের কাছে চলে আসে, আমরা কত সৌভাগ্যবান। আমরা গ্রামে যেতে হয় না, সমগ্র গ্রাম আমাদের কাছে চলে আসে। 90% গ্রামের লোক চলে আসে গ্রামে, নগরে চলে আসছে। নগরে চলে আসে, এবং তাদের বিভিন্ন পণ্য যেগুলো আমরা অন্য সময় আর দেখিও না, তেমন কোনো দোকানে পাওয়াও যায় না, এগুলো কিন্তু ব্যাপকভাবে লোকের সামনে আসে। এবং আমাদের যে আহ, আমাদের আমাদের পোশাক থেকে শুরু করে
আমাদের যন্ত্র থেকে শুরু করে, আমাদের খাদ্য থেকে শুরু করে, আমাদের খেলার থেকে শুরু করে, আমাদের এই যে আমাদের বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যতা এক জায়গায়, এইটা কিন্তু এটাই আমার এমফেসিস ছিল যে আসলে কিন্তু মেলাটা যদি না হয় কিন্তু আলটিমেটলি বাজার অর্থনীতির দিকে আমরা কিন্তু ধাবিত হচ্ছি বা হয়ে গেছি। এখন এখন বাজারটা, এই মেলার বাজারটাকে কিভাবে প্রসারিত করতে হবে সেটা কিন্তু আমার একটা লক্ষ্য ছিল। যে মেলা ইজ দি মানে স্টেপিং স্টোন ফর আওয়ার কালচার। আপনি মানে বৈশাখের সঙ্গে বৈশাখকে উপলক্ষ করি এই যে গ্রাম বাংলায় যে ষড়ঋতুর যে মেলা হয়, বিভিন্ন সময় যে মেলা হচ্ছে, সেই মেলাকে সামনে নিয়ে আসতে চেয়েছিলেন। সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিটাও মানে ব্যাপকভাবে উদযাপন একটা বিষয়, এবং এটারও একটা পরিচিত বা এটারও যে মিথ, এটারও যে মোটিভ, এগুলো নিয়ে কথা বলা দরকার। এগুলো এখন যতটুকু আমরা জানি তার চেয়ে বেশি সামনে নিয়ে আসা দরকার। না, আমি তো মনে করি যে চৈত্র মানে মূল গ্রাম বাংলায় কিন্তু মূল উৎসবটা চৈত্র সংক্রান্তি। বৈশাখের দিনটা কিন্তু বিশ্রামের দিন। বৈশাখ কিন্তু মানুষের বাসায় বেড়াতে যাওয়ার দিন। উৎসব যদি বলেন তাহলে কিন্তু চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তির সাথে আমি অনেককে ডিফাইন করার চেষ্টা করি। চৈত্র সংক্রান্তি হলো 31 ডিসেম্বরের মতন, বছরের শেষ দিন। আচ্ছা, আর পয়লা বৈশাখ হলো জানুয়ারি 1 তারিখ। আমরা কিন্তু 31 উদযাপন করি, আমরা কিন্তু 1 তারিখ করি। কিন্তু বৈশাখের ক্ষেত্রে উল্টোটা। দুটো উৎসবই আমাদের ঋতুর জন্য, আমাদের প্রসারের জন্য এবং সংস্কৃতির ব্যাপকতা বোঝার জন্য, এবং যে বিষয়টা বারে বারে ঘুরে আসে, সব উৎসবকে আমরা কিন্তু একটু ধর্মীয়করণ করার চেষ্টা করি। কিন্তু বাঙালি তো তার ধর্মের অনেক ঊর্ধ্বে। সে আগে বাঙালি, সে তার আগে মানুষ। তার প্রথম পরিচয় হলো সে মানুষ, তারপর তার পরিচয় হলো সে বাঙালি, তারপরে ইত্যাদি ইত্যাদি। তো সবকিছু কিন্তু একটা ধর্মীয়করণ করতে গিয়ে আমরা এই উৎসবগুলোকে একটু ভিন্ন দৃষ্টিতে, কিন্তু এগুলো আসলে ধর্মের সাথে কোনো সম্পর্কই নেই। এই মাটির উৎসব, মাটির উৎসব এবং ঋতুর সাথে, মাটির আচার। হ্যাঁ, এবং এই ঋতুর সাথে আমাদের কৃষির সাথে সবকিছু কিন্তু সরাসরি নির্ভর। চৈত্র সংক্রান্তি মূলত যেমন এখনো কিন্তু ওই যে বৈশাখী যেটা হয়, সংক্রান্ত হয় আমাদের উপজাতি বা আদিবাসীদের মধ্যে। এই চৈত্র সংক্রান্তিতে হয় কি, খাদ্যের উৎসব, যত রকম শাকসবজি খাদ্য সব একত্র করা হয় এবং সেটা একটা বিশাল বড় রান্নার সৃষ্টি হয়, সেটাকে ওষুধের মতো কাজ করে। সেটা শুধুমাত্র 70, 80, 90 পদের পর্যন্ত, আমি 80 পর্যন্ত, 82 পর্যন্ত খেয়েছি। 82 পদের চাকমা মারমা ভাই বন্ধুর সাথে বসে আমি খেয়েছি। এবং এটা কিন্তু শুধুমাত্র তাদের ভিতরে না, এটা কিন্তু সমগ্র বাঙালিদের ভিতরে আছে। সেটা হলো যে এই যে চাষগুলো করলো, এখান থেকে কিন্তু তারা, এটা একটা ইকোলজিক্যাল টেস্ট, যে এইখানে কোনটা নাই, যেটা নাই সেটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে, সেটাকে আবার নতুন করে পুনর্জীবিত করতে হবে। আর যেটা কম চাষ হচ্ছে সেটা চাষটা বাড়ে। সো আমাদের সংস্কৃতিতে সেই হিসাবটাও হয়। তো আমাদের সংস্কৃতিতে যে কত কিছু অন্তর্নিহিত, এবং সংক্রান্তি বছরের শেষ দিন, উৎসব হবে সারা দিন এবং সারা রাত হবে। আর আমি কিন্তু এই জিনিসটা একাই বোধহয় বলেই যাচ্ছি কয়েক বছর ধরে। আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, যারা ক্ষমতাবান তাদেরকে অনেকভাবে অনুরোধ করছি, এখনো করব, সুযোগ পেলেই করছি, যে আমাদের অন্তত 2 দিন ছুটি দেওয়া উচিত। চৈত্র সংক্রান্তি ছুটি এবং পয়লা বৈশাখ নববর্ষের ছুটি। কেন সংক্রান্তির ছুটি কিন্তু আপনারা যে শ্রীলঙ্কা যান, সেটা কিন্তু 5 দিনের ছুটি। থাইল্যান্ডে 3 দিনের ছুটি, তারাও কিন্তু সংক্রান্তি, তার নববর্ষ বলে কিছুই নেই। ইন্ডিয়া তো কিছু কিছু জায়গায় 3 দিন বা 2 দিনের ছুটি হয়। তো 2 দিনের হলে হয় কি, যে আমরাও যারা গ্রামে যেতে চাই গ্রামও যেতে পারি, যারা গ্রাম থেকে শহরে আসতে চাই, এবং 2 দিন ছুটি যথেষ্ট। কেন একটা বৈশাখের দিন করার পর দিন আবার দৌড় দিয়ে অফিস যাও, কেন এত বড় উৎসব আমাদের সর্বজনীন উৎসব, মানে এত বড় উৎসব যদি বলি, আমাদের দেশে অসাম্প্রদায়িক সর্বজনীন যদি উৎসব বলি, এবং সব শ্রেণীর মানুষ একত্রিত হয়ে উদযাপন করে, এই উৎসবটা যদি 2 দিন করা যায়, তা আমার মনে হয় সব দিক দিয়েই আমাদের ভালো। আপনার কাছে মনে হয় আমি যদি একদম ওই আপনার গানের বয়সের জায়গায় থাকি, 25 বছর, মানে এর সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা এই উৎসবের সঙ্গে আরো বেড়েছে। আগের পথে যে ভিড় হতো পয়লা বৈশাখে বা বর্ষবরণের দিনটিতে, তার চেয়ে ভিড় আরো বেড়েছে। মানুষ এখন এই যে পান্তা ইলিশের মধ্যে শুধু সীমিত নাই, সে এক রকমের পোশাক পরে বের হচ্ছে, ব্যাপকতা পেয়েছে। আমি একটা কথা বলি তুষার, 90 কি মেলা জেরে বেরোনো 95, 97 পর্যন্ত কিন্তু বৈশাখে কোনো কনসার্ট হতো না। কেন? ব্যান্ড সঙ্গীতকে তখনও আমাদের রক্ষণশীল মহল অপসংস্কৃতি মনে করত। এখন এই 97 পর থেকে এতগুলো বছরে কোন বৈশাখী উদযাপন হয় কনসার্ট ছাড়া, এবং কতগুলো কনসার্ট হয় শুধু ঢাকার আশপাশে এবং সারা বাংলাদেশে। তো বিষয়টা হচ্ছে যে মানুষের সচেতনতা বাড়ছে, সেটা আমি পজিটিভলি, হ্যাঁ, হয়তো অনেকে মনে করবে যে এখন আর বিষয়টা বাণিজ্যিক, এ বিষয়ে আমি আসতেছি। বাণিজ্য ছাড়া ব্যবসা কোনো অশ্লীল শব্দ না আমার কাছে, কিন্তু প্রসার
লাভের ক্ষেত্রে বহুজাতিকদের যে এটাকে এক্সপ্লয়েট করা, এক্সপ্লয়টেশন যে শুরু হচ্ছে, এটা আমার কাছে খুব কষ্ট দিচ্ছে। কারণ আমরা সবকিছু নিজেরাই সৃষ্টি করি, এটা আমাদের নিজস্ব, কিন্তু আমার খুব দুঃখ লাগে অমুক কোম্পানির বাদে তমুক কোম্পানি, বিদেশি কোম্পানি বাদে আমাদের উৎসবগুলো যেন হয় না। বড় উৎসব করতে গেলে আমাদের বিদেশিদের কাছে কেন হাত পাততে হবে? এটা আমাদের সাংস্কৃতিক দুর্বলতা, এটা আমাদের অবকাঠামোগত দুর্বলতা, জানি না। কিন্তু আমার এই দিকটা যে যদি কারো কোনো আপত্তি, আমার যদি আপত্তি থাকে, এটা হলো আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের দেশীয় উদ্যোগী হওয়া উচিত। এইখানে আমাদের বিদেশিদের কাছে, কারণ তারা শুধুমাত্র তাদের আমাদের সংস্কৃতিটাকে পৃষ্ঠপোষকতা করছেন না, তাদের লক্ষ্যটা হলো এই পৃষ্ঠপোষকতা করার পর আমার কত সিম বিক্রি হবে, আমার কত বোতল পানীয় বিক্রি হবে, মানে বিক্রিটা হয়ে গেছে মুখ্য, বিপণনটা। হ্যাঁ বিপণনটা হয়ে গেছে, কিন্তু আমার সংস্কৃতির যে আমার সংস্কৃতিকে বিক্রির পথে আমরা নিতে পারছি না। সংস্কৃতি কিন্তু এটা ইজ ট্যাঞ্জিবল, এটা কিন্তু বিক্রি হতে পারে, কিন্তু সেই মূল্য কি আমি পাচ্ছি? আমার সংস্কৃতি কি সেই জায়গায় যাচ্ছে না। দেখা যাচ্ছে সংস্কৃতিকে উপকরণ করে যারা এই যে কোটি কোটি টাকা মুনাফা কামিয়ে নিচ্ছে, এটি বড় দুঃখজনক। এখানে আমাদের একটা চিকেন ব্যালেন্স আসতেই হবে। এই উৎসবে হ্যাঁ সেটা হচ্ছে, কিন্তু তারপর ধরেন চারুকলা উৎসবে তো কোনো রকম এইরকম কর্পোরেট বিষয় এখনো তৈরি হয়নি। এটি তো প্রমাণ করে যে এত বড় উৎসব হতে পারে কারো পৃষ্ঠপোষকতা ছাড়া, এই উদ্যোগটা যদি সবাই সব দিক দেন, আমার সংস্কৃতি ভাই আমি নিজের মতো করে করবো, নিজের যত রকম, আমার অত ব্যাপকতা। এখন মানুষের যেহেতু চিন্তা চেতনা পরিধি বেড়েছে, মানুষের যেহেতু যোগাযোগ মাধ্যমে যে সারা বিশ্বে অনেক জায়গায় কিন্তু অনেক কনসার্ট হচ্ছে, অনেক ফেস্টিভ্যাল হচ্ছে, এইরকম আমাদের দেশে যেই রকম মানে বহুজাতিকরা যেভাবে একেবারে এটাকে দখল করে বসে, চট দখলের মতন সব জায়গায় আমরা আছি, এইরকম নোংরামিটা কিন্তু আমি কিন্তু ইউরোপ আমেরিকা তো দেখিনি। তোটা আবরণের মধ্য দিয়ে আমরা আবরণ রেখে উৎসব পালন করি, উৎসবের সঙ্গে যুক্ত হই, বা শেকড়ের কাছে যাচ্ছি বলে ভাবি। শেকড়ের কাছে যাওয়ার বিষয়টা যদি বলে, তাহলে আমরা এখন শহরমুখী মানুষ খুব কম যাচ্ছে। ইনফ্যাক্ট বৈশাখের তাৎপর্যটাই কিন্তু কিছু একটা পাঞ্জাবি কেরা, এবং আমি এটাও আমার কাছে খুব অবাক লাগে যে একটা বাঙালির পোশাকের নাম পাঞ্জাবি, এটা কিভাবে হলো? হ্যাঁ, এটা আমার কাছে এখনো খুব অবাক লাগে। বাঙালির জাতীয় পোশাক, তার নাম কিন্তু পাঞ্জাবি, এটা এটা আমি এটা মানতে পারি না। হ্যাঁ, এটা আমি তাই এই পাঞ্জাবির নামে আবরণটা খুব কম পড়ি। হ্যাঁ, এক। দ্বিতীয় কথা হলো, এখন কি ওই পাঞ্জাবি কেনা, ওই শাড়ি কেনা, এই বিভিন্ন জিনিস কেনা, কিন্তু মাটির কিছু জিনিস পড়লাম, একটু আমরা ফোকিয়ে নিলাম, আমাদের এই যে একটু সেলফি জেনারেশনের সেলফি ছবি তুললাম, কিন্তু আলটিমেটলি রিয়ালিটি ইজ আসলে কি আমরা শেকড়ের কাছে যেতে পারছি? এইগুলো হলো এক ধরনের কি বলবো, এক ধরনের ইগনোরেন্স। শেকড় আমাদেরকে কি শেখাতে পারে? গ্রাম দেশে কি হয়, গ্রাম বাংলাতে কি হয়? আমি মনে করি কিন্তু স্যার যে উৎসবগুলো এখন ডিসেন্ট্রালাইজ করা উচিত, কারণ ঢাকা কেন্দ্রিক মানুষ একই উৎসব দেখতে কিন্তু বিরক্ত, এবং মানুষের কিন্তু মানে এখন কিন্তু মানে সব জেলা শহরেও দেখি যে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, বিশ্ববিদ্যালয় এখন আমার ঢাকা চারুকলা না, সব জায়গায় হচ্ছে। আর অজপাড়াগাতে যদি এইগুলো করা হয়, যেখানে মানুষ সহজে যাবে না, সেখানে যদি কোনো অর্গানাইজ ট্যুর করে যায়, মানুষ যদি গিয়ে একদিন দুদিন থেকে উৎসবটা দেখতে পারে, সঙ্গে থাকতে পারে, একদিনের জন্য, এক জেলার জন্য। আপনি গেলেন একটু টুরিস্টের মতো, একটু খেলাম, একটু ইলিশ মাছ খেলাম, একটু পান্তা ভাত খেলাম, তো শেকড়ের সাথে থাকার সাথে কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু মানুষ যত ইলিশ মাছ খাওয়াকে নিয়ে কটাক্ষ করছে যে হ্যাঁ বাঙালি সাজলাম, একটু ইলিশ মাছ গিয়ে খেয়ে আসলাম উইথ চিল্ড কোক, এটা কিন্তু এটা অনেক পুরনো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আমি আবার ফিরতে চাই। আপনি এই পরবর্তী একটু আগে বললেন পোশাক, পাঞ্জাবি পরি, তার বাঙালির পোশাক কি? আসলে বাঙালির পোশাকটা কি আমি কিন্তু আসলে জানি না, আমি এখনো খুঁজতেছি। আমার মনে হয় যে কি পোশাকটা ছিল, মানে ছেলেদের ক্ষেত্রে, মেয়েরা তো শাড়ি পরছে, এই গামছাটা আমি যদি বলি বাঙালি, কিন্তু আমার খুবই সন্দেহ যে এটা আদৌ বাঙালির পোশাক, বাঙালির আবরণ কিনা। গামছাটা কোথেকে আমি জানি না, গামছা তো সব অঞ্চলেই আছে। আমাদের পোশাকটা হলো যে বাঙালি, মানে আমরা কি পরি আর কি খাদ্য গ্রহণ করি, তাতে কিন্তু আমরা বাঙালি না। আমরা বাঙালি সেটা আমাদের আচার আচরণ ব্যবহারে কিন্তু প্রমাণিত হবে। আমার চিন্তা ভাবনা, এবং আমি অন্য জাতির থেকে কিভাবে পৃথক, কিভাবে ইউনিক। আচ্ছা আচ্ছা, মানুষ যেন পয়েন্ট আউট, আলাদা বৈশিষ্ট্যটা কি যেন মানুষ দেখলেই বুঝে না। এটা কিন্তু হয় বিদেশে গেলে আমি দেখি, পোশাকে পরিচয় না, হ্যাঁ না ওয়েস্টার্ন পরিচয় পরেও কিন্তু দেখি দূর থেকে লোক বলতে পারছে, বিশেষ করে পশ্চিম বাংলায় গেলে পশ্চিমবাংলার লোক কিন্তু দেখলেই বলে এইটা বাংলাদেশ থেকে এসছে, চিনতে পারে। তো আমেরিকা তো দেখলাম দূর থেকে কিন্তু আমেরিকা দিস বাংলাদেশি দেখলেই বলতে পারে, ইউরোপেও কিন্তু তাই। তো
বাঙালি শুধু পোশাক পরলেই বাঙালি বোঝা যাবে তা কিন্তু না, আমাকে আলাদা বাঙালি পোশাক পরে আমার বাঙালি মানে পোশাকের চরিত্র না। নো, বাঙালি যে কোনো পোশাকে কিন্তু বাঙালি সাজতে পারে এবং হতে পারে, এবং এইটা কিন্তু ফরওয়ার্ড থিঙ্কিং মানে বাঙালির মধ্যে একটা মিশ্রণ বা ফিউশন ব্যাপারটা মানে আগাগোড়াই রয়ে গিয়েছে। থাকা তো এটা জেনেটিক। জেনেটিক, হ্যাঁ। আমরা যেমন পাশ্চাত্যকে নেব, আমরা দুটি ছাড়বো না, এটার বেস্টটা নেব, তা আমাদের বেস্টটা আমরা তুলে ধরার চেষ্টা করব, সেটা সবসময় আমাদের ক্যারেক্টারের ভিতরে। এই যে তুমি যেটা পড়েছো, ভেরি স্মার্ট ওয়েস্টার্ন ড্রেসের সাথে এটা ফিউজ করা, হাফ পাঞ্জাবি দেখতে পাচ্ছি বা ফতুয়া, তাও তো একটা চমৎকার, তাই না? চমৎকার। তারপর সাথে তোমার আছে কিন্তু জিন্স, দেন ইউ আর ওয়ারিং এ বুট, সবকিছু মিলে একটা ফিউশন কিন্তু হয়ে যাচ্ছে। দিস ইজ এসেনশিয়ালি বাঙালি, এসেনশিয়ালি বাঙালি। এবং সেই ওই জায়গা থেকে আমরা বলি যে আমরা নিতে পারছি কতটা, ওই যে আপনি যেটা বলছিলেন যে আমরা বাইরে থেকে নিব, আমাদের নিজের যেটা আছে সেটাকে সামনে তুলে ধরবো, সেটা আমরা কতটা করতে পারছি। আমরা নিতে পারছি কিন্তু আমরা অনেক আবর্জনা নিচ্ছি, এটা আমার খুব দুঃখ। প্রচুর আবর্জনা, ছাঁকনি নেই। হ্যাঁ, ছাঁকনি নেই। ছাঁকনিটা নেই মানে কি, মানে এবং যেহেতু আমাদের বেসিক ক্যারেক্টারিস্টিকের ভিতরে বাঙালি কিন্তু আমরা হুজুগে জাতি, আচ্ছা, আর হুজুগে কিন্তু লাভ হয়। এখন নতুন একটা জিনিস আসলো, সেটা 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 1 ঝাঁপিয়ে লক্ষ পড়া। টাকার একটা সেলফোনই হোক বা 5 টাকার একটা কোনো অ্যাপ্লিকেশন হোক বা কোনো কিছু একটা, আমরা ঝাঁপিয়ে পড়ি কেন, এটা 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 এখন ইন থিং, এটা কুল বিষয়টা। তার মানে ওই হাবিজাবি কিছু আসতেছে। তো এই কিন্তু আমাদের ডেফিনেটলি যে জিনিসটা আমি খুব যেটা আমি জানি না বাংলাটা কি হবে, টেকনোলজি অ্যাবজর্পশন ক্যাপাসিটি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন কিন্তু টেকনোলজি আসছে, মানে গ্রহণ করার যে ক্ষমতা এবং সেটা কাজে লাগানো, বাঙালি যে এই গত 5-7 বছর যে অগ্রগতি, দিস ইজ রিমার্কেবল, দিস ইজ রিমার্কেবল। এবং নিতে পারাটা, নিতে পারছে না, শুধুমাত্র নিলাম তা না, নিচ্ছে, ব্যবহার করছে এবং সেখান থেকে সে আরো ভালো কিছু করার চেষ্টা করছে। তো আমার মনে হয় যে ডিজিটাল বাঙালি অনেক আগে এগিয়ে গেছে, কিন্তু এখন পোস্ট ডিজিটাল এজে বাঙালি তার নিজের পরিচয়টা কিভাবে রাখবে, আমার মনে হয় এখানে একটা খুব মেজর ব্রেক থ্রু হবে। আচ্ছা, কিভাবে হবে সেটা আমি জানি না, সেটা মিউজিকে হোক, আমাদের আচরণে হোক, কিছু একটা, বা যেটা এখন খুব বড় অ্যাক্সেসরাইজিং বাংলা অ্যাক্সেসরি, এগুলো সব অ্যাক্সেসরি, যেটা আমি মাথায় পরবো, আমার গায়ে পরবো, বাঙালি অ্যাক্সেসরিজ হ্যাভ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। হাতের মালা, গলার মালা, ইত্যাদি ইত্যাদি। তো অ্যাক্সেসরাইজ যেটা করা, অ্যাক্সেসরিগুলো কি হবে, এইগুলো কিন্তু একটা আমার মনে হয় সামনে 5-7 বছর একটা ব্যাপক পরিবর্তন। আমি যখন গামছা পরা শুরু করি, জানো, মানুষের হাসতো, একটা মাত্র মানুষ টাকা কি কারণ জানি গামছা পরে। এখন গামছা পরা লোকের কিন্তু সংখ্যা অনেক, পুরুষ এবং নর এবং নারী সবাই কিন্তু গামছা পরে, সে বুঝে পড়ুক বা না বুঝুক, কিন্তু সাথে একটা গামছা থাকে। হ্যাঁ, এটা এই সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। সো অতএব এই একটা দিক, এরকম আরো ছোট 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 অনেক নতুন নতুন জিনিস আসবে, যেগুলো আমার মনে হয় আমাদের আইডেন্টিটিটাকে, আমাদের পুরো আত্মপরিচয়টাকে একটা জায়গায় নিয়ে যাবে। একটা সময় তো বৈশাখে কনসার্ট হতো না, এখন হচ্ছে 97-95 এই সময়গুলো থেকে হচ্ছে। এখন আমরা প্রতি বৈশাখেই দেখি যে সারা দেশে কনসার্ট হচ্ছে। সেই জায়গা থেকে বলা যে বাংলা ব্যান্ডের বর্তমান অবস্থাটা কি? খুবই ভালো, আমার হিসেবে খুবই ভালো। অনেক যেটা আমাদের সময় ছিল না, আমাদের সময় হয়তো খুব কম ব্যান্ড ছিল, এখন কিন্তু কোয়ান্টিটি বেড়ে গেছে। কোয়ান্টিটি যখন বাড়বে, কম্পিটিশনও বাড়ছে, অর্থাৎ কোয়ালিটিও কিন্তু আমরা খুব ভালো পাচ্ছি। এবং এই কমপ্লেনটা যে ভালো গান হচ্ছে না, এটা কিন্তু সব সময় ছিল। হ্যাঁ, আমাদের বাপ দাদারা বলছে না এগুলো ভালো গান না। এই ভালো গান আর খারাপ গান কিন্তু এটা একটা বাঙালির স্বভাব, যে না গান হচ্ছে না, না খুব ভালো গান, এটার মতো গান অমুক সময় হচ্ছে না। গান ভালো খারাপ সব সময় ছিল এবং থাকবে। কিন্তু রিয়েলি আমার মনে হয় যে গত 5-7-10 বছরে রিয়েলি ভালো কম্পোজিশন, ভালো লিরিক্স, ভালো গায়ক গায়িকা অনেক সৃষ্টি হয়েছে। গানের কথা, ওই তো লিরিক্স, সব দিক দিয়ে, সেই জায়গা থেকে সব দিক দিয়ে। এখন আমরা যদি একটা বেঞ্চমার্ক করি যে না মাকসুদুল হকের মতন লিরিক্স হতে হবে বা অমুকের মতো, তারা কিন্তু সমস্যা হবে। আচ্ছা, আমাদেরকে বেঞ্চমার্ক করতে হবে এই সময়টার জন্য, এই সময়ের এই কথা, সময়ের তরুণরা কি গাচ্ছে, এই সময়ের তরুণ না শুধু গান লিখলে হবে না, এই সময় তারুণ্যের মনের কথা কারো বলতে পারছে কিনা, অবশ্যই বলতে পারছে। মানে তরুণরা কি চাচ্ছে, তরুণদের যে ভাষা, তরুণদের শব্দচিত্র ধারণ করে যেটা ওদের যেগুলো মনের রসদ কিন্তু পূরণ করছে। ভালো ভালো এখন আর ললনারা হেঁটে যায় এইভাবে বললে হবে না, অন্য কোনো ভাবে, এটা অন্যভাবে বলতে হবে। ললনারা হেঁটে যায়, এখন এটা এটা 25 বছর আগে হয়তো খুব খুব স্মার্ট ছিল, এখন এটা একটু স্মার্ট না, বা একটু খ্যাতের জায়গায় চলে গেছে আর কি। ললনারা হেঁটে যাবে, ললনারা কোন গাড়িতে যাবে, বাইকে যাবে, বা নিজে সাইকেল চালিয়ে যাচ্ছে, হ্যাঁ অবশ্যই, বা বাইক চালিয়ে যাচ্ছে। তো এই যে পটভূমিগুলো চেঞ্জ হচ্ছে। এবং সেই জায়গা থেকে যেটা মানে ব্যান্ড মিউজিকের যে আগে যে বিষয়টা ছিল, যে আপনাদের একটা সংগঠন ছিল, তাদের মাধ্যমে এই আপনার কনসার্ট আয়োজন করা হতো, একটা বলা যায় একটা শৃঙ্খল জায়গাটায় ছিল। অভিযোগ আছে, আপনি বলছেন যে অভিযোগ আসতেই পারে, মানে কিন্তু সেই জায়গায় কি এখন আবার আপনার সংগঠনটা হয়েছে, আবার সংগঠনটি এখন কি অবস্থা? না, আমার মনে হয় যে বাম্বার যে সংগঠনের কথা বলে থাকে, আমাদের কিন্তু এই সংগঠনের কাজ কিন্তু
কনসার্ট করা না। না, প্রতি কিন্তু বছর শিল্পীদেরকে কিন্তু এগিয়ে নিয়ে তাদেরকে সহযোগিতা শিল্পীদের করা। মেধাস্বত্ব অধিকার ইত্যাদি যেগুলো আমাদের প্লাস কপিরাইট প্লাস আমাদের ডিজিটাল ডিস্ট্রিবিউশন, এই ক্ষেত্রে কিন্তু আমার অনেক ভালো কাজ অনেক নেপথ্যে হয়েছে এবং সেটার রেজাল্ট কিন্তু শিল্পীরা এখন পাওয়া শুরু করছে। যেমন এখন আমাদের কোনো দেশীয় মানে এই যে একেবারে বেনিয়া যেগুলো কোম্পানি যারা টাকা দিয়ে আমাদের একবারই দিত, তাদের উপর আমরা নিজেরাই কিন্তু সৃষ্টি করতে পারছি এবং সেভাবে আমরা কিন্তু এবং রিলিজগুলো হচ্ছে গ্লোবাল। ঢাকাতে রিলিজ হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে না, বা বাংলাদেশ হলো আমেরিকাতে কিভাবে হবে সে নিয়ে চিন্তা না, এখন কিন্তু গ্লোবাল ডিস্ট্রিবিউশন হচ্ছে, একসঙ্গেই হচ্ছে। একসাথে হচ্ছে এবং সারা বিশ্বে আমাদের কিন্তু বাঙালি এবং অবাঙালি মানে শ্রোতা দর্শক বাড়ছে। অতএব আমি মনে করি যে না, ইট ইজ এবারে যে আবার যে মেলাজারে ফিরে আসলো কিভাবে? এটা হলো একটা ক্রিয়েন্স নামে এটি কোম্পানি, তারা মূলত ইন্টারন্যাশনাল মিউজিক মার্কেটিং করে এবং ওদের মেইন ফিল্মটা হলো মানে ক্রিয়েটিভ মার্কেটিং। তো তারা বাংলাদেশে সোনি মিউজিকের এজেন্সি পেয়েছে এবং সোনি মিউজিক অ্যাজ ইউ নো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট মিউজিক কোম্পানি। তো ওরা বাংলাদেশি কোনো আর্টিস্টকে সাইন আপ করার আগে ওই বললো যে তোমরা যাচাই করে দেখো যে একটি গান হোক শুরু যেটা যেটা সবার মনের কথা বলে। তো ওরা রিসার্চ করে দেখলে ম্যানেজারের বেশি কেউ হতে পারে না। এখন ম্যানেজারে করতে গেলে তো ফিডব্যাক লাগবে, মানে এখন আমি তো সরে গেছি ফিডব্যাক থেকে অনেক বছর আগে। তো এই মুহূর্তে অরিজিনাল ফিডব্যাকের সত্ত্বাধিকারীদের ভিতরে শুধু রয়েছে ফুয়াদ নাসির বাবু আর লাবু। আমি আর খোকা তো 16-17 বছর আগে সরে গেছি, পিয়ানো সরে গেছে প্রায় 3-4 বছর হলো। তো এই জায়গার থেকে এখন আবার সবাইকে একত্রে কিভাবে করা যাবে? ফিডব্যাক নামেও হতে পারে না, আবার মাকসুদুর ঢাকা নামেও হতে পারে না। তো কিভাবে হবে? তো এই ব্রেক আইসটা আমি দিলাম। আমি বললাম ঠিক আছে যে ভাই লেট আস ডু সামথিং। আমরা একটি একদম 100% একটি কোম্পানি ফর্ম করেছি, আমরা পার্টনারশিপ কোম্পানি। আমরা ফিডব্যাক 21st সেঞ্চুরি, মানে 21 শতকে ফিডব্যাক। আচ্ছা, এবং আমাদের কাজটুকু হবে আমাদের এই যে গত 40 বছরে যে ভালো ভালো কাজগুলো, এইগুলো সত্তা রক্ষা করা ছাড়াও নতুন করে রিইস্যু, এগুলো রিইস্যু বলা হচ্ছে, মেলা যেমন রিইস্যু হয়েছে, তো রিইস্যু করে আমরা আবার একটি নতুন প্রজন্মের কাছে তাদের মতো করে ডিজিটাল ফরম্যাটে নতুন নতুন ফরম্যাটে কিভাবে দেওয়া যায় সেদিকে। তো মেলা যে আমরা করলাম, একটি ভিডিও হয়েছে, আমাদের স্পন্সর করছে লুমিয়া। লুমিয়া ইজ এ বিগ স্পন্সর। আমাদের মাইক্রোসফট লুমিয়া এটাকে ইউটিউবে একসাথে আপলোড করছে, আজকে রাতেই চলে যাচ্ছে। আমরা শেষ করব। আমি মানে আপনার এই যে নতুন ভাবে যে আবার গাওয়া, এটা আপনার গলা নিশ্চয়ই ভালো না আজকে। তার মধ্যে দিয়ে এই ভাঙা গলাতে মানে 21 শতকের মেলাজারের সবচেয়ে অবাক বিষয়টা হলো আমি তো এই যখন গানটা আবার নতুন করে ডাব করলাম, আমি তো আমার মতো করে গান গিয়ে চলে আসছি। পরবর্তী যারা এই নতুন গানটা শুনতেছে ওরা বলছে মাকসুদের 25 বছর আগের কণ্ঠ আর এখনকার কোনো রকমই অমিল পাচ্ছে না। আমরা সেটা শুনবো। আমরা দর্শক আমরা এইভাবে তো খালি গলায় আমরা খালি গলাতে ভাঙা গলা, গলা ভালো না, সর্দি সবকিছু মিলিয়ে শুনবো। দর্শক আমরা মাকসুদের কাছে 21 শতকের মেলাজারে শুনে শেষ করব আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। আসছে বছর সবার মঙ্গলে কাটুক। লেগেছে বাঙালির ঘরে ঘরে কি মাতন্দোলা, লেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন্দোলা। বছর ঘুরে এলো আর এক প্রভাতী ফিরে এলো সুরের মঞ্জুরি। পলাশ শিমুল গাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলে শুনি। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। ওই বাসন্তী রং শাড়ি পরে লল্লনারা হেঁটে যায়। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। ওই বখাটের ছেলের ভিড়ে লল্লনাদের রেহাই নাই। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে।